আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় নিহত আরও নতুন করে ৮২ জন ফিলিস্তিনি। যুদ্ধবিরতির আলোচনা চলাকালে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ আজ ভোর থেকে শুরু হওয়া তীব্র হামলায় কমপক্ষে নতুন করে ৮২ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে, এমনটি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, ইরানে আবারও হামলার হুমকি দিল ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস বলেছেন, তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি পেলে ইরানে আবারও হামলা চালানো হবে। আজ তিনি এই কথা বলেছেন, খবর রয়টার্সের। এদিকে এক ইনকিউবেটরে ৪ শিশু, জ্বালানির জন্য কাঁদছে পুরো গাজা, বাঁচার আকুতি চিকিৎসকদের। ইহুদিবাদী ইসরায়েলের একের পর এক হামলায় গাজা ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। অবস্থায় সমস্ত হাসপাতালে জ্বালানি ফুরিয়ে গেছে। গাজার চিকিৎসকরা বলছেন, এটি বোমা হামলার থেকেও ভয়ানক যে গাজা এখন মানবিক সংকট নেমে এসেছে। অবস্থায় গাজাবাসীকে বাঁচাতে তাদেরকে জ্বালানি সরবরাহ করতে হবে, কিন্তু ইহুদিবাদী ইসরায়েলেরা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে বসে আছে। অবস্থায় গাজার অবস্থা আরও শোচনীয় হচ্ছে। এদিকে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন বাণিজ্য উপদেষ্টা। মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রারের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, অর্থনীতি ও বিশেষ চলমান শুল্ক আলোচনার নানা দিক নিয়ে আলোচনা করেছেন তারা। আজ রাষ্ট্রদূত গ্যারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বৈঠকটিতে উভয় পক্ষই পারস্পরিক স্বার্থরক্ষা একই সঙ্গে কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এবং সর্বশেষ জানাবো, বছরের প্রথম প্রান্তিকে ১১৪% বাড়ল বিদেশি বিনিয়োগ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ একে একে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সরকার দায়িত্ব গ্রহণের পর গত বছরের তুলনায় বিদেশি বিনিয়োগ ১১৪% বৃদ্ধি পেয়েছে, যা খুবই বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই ভালো সংবাদ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশের অর্থনৈতিক যে বিপর্যয় হয়েছিল সেটি এখন কেটে গেছে। অনেকেই মনে করেছিল এই সরকার থাকতে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না, কিন্তু দেখা যাচ্ছে এই সরকার ক্ষমতায় থাকাকালীনই সব থেকে শেখ হাসিনার আমলের থেকেও বেশি বিনিয়োগ এলো বাংলাদেশে। এটি সত্যি বাংলাদেশের জন্য খুবই ভালো সংবাদ। বাংলাদেশের জন্য সব থেকে বড় ভূমিকা রাখছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যার প্রচেষ্টাতেই বাংলাদেশে এই বিনিয়োগ আসছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইসরায়েলি হামলায় নিহত নতুন করে ৮২ জন ফিলিস্তিনি। যুদ্ধবিরতি আলোচনা চলাকালে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ আজ ভোর থেকে শুরু হওয়া তীব্র হামলায় কমপক্ষে ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, এমনটি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে অন্তত ১৫ জন নিহত হয়েছে এবং তারা মধ্য গাজার দেইর আল বালা এলাকায় শিশু খাদ্য সংগ্রহের লাইনে দাঁড়িয়েছিলেন। নিহতদের মধ্যে ৯ জন শিশু এবং ৪ জন নারী রয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩০ জন, যাদের মধ্যে ১৯ জনই শিশু। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, মানুষ যখন খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়ায় তখন তাদের হত্যা করা চরম নিষ্ঠুরতা। তিনি আরও বলেছেন, গাজায় টানা সহায়তার অভাবে শিশুরা এখন অনাহারে আছে এবং দুর্ভিক্ষের আশঙ্কা প্রতিদিনই বাড়ছে।
রাসেল ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়ে এই হামলার স্বচ্ছতা ও নিরপেক্ষতা তদন্তের দাবি জানিয়েছেন। এই ঘটনার পর হামাস এক বিবৃতিতে বলছে, গাজায় চলমান এই হত্যাযজ্ঞ একটি ধারাবাহিক গণহত্যার অংশ। ইসরায়েল পরিকল্পিতভাবে স্কুল, রাস্তা, শরণার্থী শিবির ও বেসামরিক অবকাঠামোর উপর হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে। এটি জাতিগত নিধনের একটি ভয়াবহ রূপ। এই হামলা এমন এক সময় হয়েছে যখন গাজা যুদ্ধে আলোচনা চলছে এবং রাফা থেকে ইসরায়েলিদের জোরপূর্বক সরিয়ে নেয়ার পরিকল্পনা ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। ইহুদিবাদীরা গাজা থেকে নিরীহ ফিলিস্তিনিদেরকে পৃথিবীর অন্যত্র রাষ্ট্রে সরিয়ে দিতে চায়। ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস আরও বলেছেন, তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি পেলে ইরানে আবারও হামলা চালানো হবে। আজ তিনি এই কথা বলেছেন খবর রয়টার্সের। ক্যাটসের অফিস থেকে দেখা গেছে, এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলকে হুমকি দেওয়ার চেষ্টা করা হলে তেহরান, তাবরিজ, ইস্পাহান সহ যে কোনো স্থানে আমরা অস্ত্র পৌঁছে দেব। কোনো স্থানে লুকে রাখা যাবে না। ইসরায়েলের বিমান বাহিনী স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন। ক্যাটস আরও বলেন, যদি আমাদের ফিরে আসতে হয় তাহলে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। গত জুন মাসের 12 দিনের সংঘাতে জড়িয়ে পড়ে ইরান ও ইসরায়েলের ফলে আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 23শে জুন দেশের মধ্যে যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয়। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ তুলে দেশটির পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। যদিও তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি বরাবরই অস্বীকৃতি দিয়ে আসছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানও পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে প্রতিশোধ নিতে শুরু করে। উপায়ন্ত না দেখে মার্কিন যুক্তরাষ্ট্র অবশেষে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় এবং ইরান ওই যুদ্ধবিরতি মেনে নেয়। এক ইনকিউবেটরে 4 শিশু, জ্বালানির জন্য কাঁদছে গাজা, বাঁচার আকুতি চিকিৎসকদের। গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় জ্বালানির ঘাটতির কারণে একাধিক অপরিণত নবজাতককে একটি ইনকিউবেটরে রাখছে চিকিৎসকরা। চিকিৎসকদের ভাষায় এটি যুদ্ধের বোমা বা গুলির চেয়েও ভয়ানক এক মানবিক বিপর্যয়। খবর রয়টার্সের। গাজা সিটির আল শিফা হাসপাতালের পরিচালক চিকিৎসক মোহাম্মদ আবু সালমিয়া বললেন, 4 থেকে 5টি শিশু এক ইনকিউবেটরে, আমরা আর পারছি না। হাসপাতালে 100-এর বেশি অপরিণত নবজাতকের জীবন এখন ঝুঁকিতে। যুদ্ধে শুরুর আগে যেখানে 110টি ইনকিউবেটর ছিল, এখন আছে মাত্র 40টি। অক্সিজেন সরবরাহ ব্যাহত, রক্ত সংরক্ষণে ফ্রিজ বন্ধ হবার সংখ্যা, অপারেশন থিয়েটার বন্ধ এবং ভয়ঙ্কর বাস্তবতা এখন গাজার হাসপাতালগুলোতে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডাক্তার মুনির আলবোরস বলেছেন, এটা কোনো বোমা বা ক্ষেপণাস্ত্র নয়, জ্বালানি বন্ধ করে দিয়ে মানুষের জীবন নিয়ে খেলছে অবরোধ। তিনি সতর্ক করে বলেছেন, হাসপাতাল ধীরে ধীরে এক নীরব কবরস্থানে পরিণত হচ্ছে। খান ইউনুসের নাসের মেডিকেল কমপ্লেক্সেও একই অবস্থা। হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ শাকর জানান, সার্জারি হচ্ছে বিদ্যুৎ ও এসি ছাড়াই। চিকিৎসকদের ঘাম রোগীদের ক্ষতস্থানে পড়ছে। এই সংকটের মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি, গত কয়েকদিনে 1,60,000 লিটার জ্বালানি গাজায় প্রবেশ করেছে। তবে সেই জ্বালানি কোথায় গেল তার জবাব দিতে পারেনি তারা। ইসরায়েলের অভিযোগ, হামাস হাসপাতালটাকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। হামাস তা অস্বীকার করেছে। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত গাজায় 600-এর বেশি স্বাস্থ্যকেন্দ্রে হামলা করা হয়েছে। তারা বলছে, গাজার স্বাস্থ্য খাত ধসে পড়েছে। ইহুদিবাদী ইসরায়েলিরা এখনও নিরীহ ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। পৃথিবীর নিকৃষ্ট এই ইহুদিবাদীরা এখনও নির্বিচারে গুলি চালিয়ে যাচ্ছে। বছরের প্রথম প্রান্তিকে 114% বাড়ল বিদেশি বিনিয়োগ। চলতি বছরের প্রথম প্রান্তিকে বিদেশি বিনিয়োগ 114% প্রবৃদ্ধি হয়েছে। এই সময় দেশে নিট 86 কোটি 46 লক্ষ ডলারের বেশি বিনিয়োগ এসেছে, যা আগের 3 মাসের চেয়ে 76.31% বেশি। এছাড়াও এই প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় 114% বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন
অনুযায়ী বিনিয়োগ হিসেবে চলতি বছরে প্রথম ৩ মাসে মোট তহবিল এসেছে $১৫৭ কোটি ৬ লাখ, অন্যদিকে $৭১ কোটি ১৫ লাখ মুনাফা। আন্তঃকোম্পানি ঋণ পরিশোধ সহ নানা উপায়ে বাইরে গেছে হিসাবের $৮৬ কোটি ৪৬ লাখ নিট বিনিয়োগ এসেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে পর্যন্ত গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময় $৪০ কোটি ৩৪ লাখ নিট বিনিয়োগ এসেছিল। তার আগে প্রান্তিকে গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময় এসেছিল $৪৯ কোটি। সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি বিনিয়োগ গতিশীল করতে নানা পদক্ষেপ নিয়েছেন। এর অংশ হিসেবে জমিসহ বিভিন্ন সেবা নেওয়া সহজ করা হয়েছে। এসব কারণে বিনিয়োগ বাড়তে পারে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা ক্ষেত্রে যদি অনিশ্চয়তা না থাকত তবে বিনিয়োগ আরও বৃদ্ধি পেত বলে মনে করেন তারা। বাংলাদেশ ব্যাংকের বিদেশি ঋণ ছিল $১০,৩৭৪ কোটি। তার আগেও গত বছর জুন শেষে ঋণের পরিমাণ ছিল $১০,৩৪১ কোটি। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরের মতো প্রথম বিদেশি ঋণ ১০০ বিলিয়ন বা $১০,০০০ কোটি ঘর ছাড়িয়েছিল। বিগত সরকারের সময় নেওয়া ঋণের বড় অংশই ছিল উচ্চ সুদের বাণিজ্যিক ঋণ। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাণিজ্যিক ঋণ কমিয়ে আন্তর্জাতিক সংস্থা থেকে বেশি ঋণ নিচ্ছে, যার সুদের হার অনেক কম।